এই পর্বে আমরা কথা বলবো কন্টেন্ট অ্যাসাইন নিয়ে। লাস্ট পর্বে তোমরা দেখেছো একটা লিডের সাথে আমরা নেগোসিয়েশন করছিলাম, তার সঙ্গে প্রাইসিংয়ে নিয়ে কথা হচ্ছিল। তো আমরা যেটা দেখবো সেটা হলো যে ওই লিডের সঙ্গে সর্বশেষ স্ট্যাটাসটা কী, তার সঙ্গে আমাদের কী কথা হয়েছে। এবং নাম্বার টু সেটা হলো যে তার সঙ্গে কথা হয়ে যাওয়ার পরে, তার সঙ্গে একটা চুক্তি হওয়ার পরে পরবর্তী যে অ্যাসাইনমেন্ট, পরবর্তী যে কাজটা, সেটা মূলত হলো কন্টেন্ট অ্যাসাইনমেন্টের কাজটা। মানে এক কথায় তুমি যে একটা আর্টিকেল, তার সঙ্গে তো একটা তোমার গেস্ট পোস্ট পাবলিশ করবা, তার ওয়েবসাইটে তুমি কী করবা, একটা গেস্ট পোস্ট বা একটা কন্টেন্ট পাবলিশ করবা। তো সেই সেন্সে কীভাবে আসলে কন্টেন্ট তাকে সাবমিট করব বা কীভাবে আসলে এগুলো লিক হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। তো শেষ পর্বে নেগোসিয়েশন এবং প্রাইসিং স্ট্র্যাটেজি সম্পর্কে তোমাদের দেখা হয়ে গেছে, এবং প্রাইসিং স্ট্র্যাটেজিতে যখন আমরা তাকে আমরা একটা প্রাইস অফার করতেছিলাম, আমরা মনে আছে কি জানা না, থ্যাঙ্কস ফর ইউর অফার, হোয়াট অ্যাবাউট $25, আই উইল প্রোভাইড ইউ হাই কোয়ালিটি কন্টেন্ট বা আর্টিকেল। অ্যান্ড ও আসলে কোনো কথা ছাড়াই সেন্ড ইউর আর্টিকেল, মানে এক কথায় রাজি হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো আমাদের টেমপ্লেটের জন্য, আমাদের টেমপ্লেট মানে আমাদের টেমপ্লেটে আমরা কি করছিলাম, আমরা দুইটা টাইটেল আমরা সাজেশন দিয়েছিলাম। তো এটা হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের নতুনভাবে টাইটেল জানতে হচ্ছে না যে তোমার ওয়েবসাইটে কোন টাইটেল তুমি অ্যাপ্রুভ করবা বা কোন টাইটেল, কারণ টাইটেলের কাজটা আমরা আগে সেরে ফেলেছি। নাম্বার টু যে বিষয় সেটা হলো ও আরেকটা বিষয় বলছে, সেটা হলো যে কত ওয়ার্ড কাউন্ট হইতে হবে। ও মনে হয় বলছে 800+ ওয়ার্ডস আর কি আর্টিকেলের লেন্থ হইতে হবে। তাহলে দুইটা আমরা ইনস্ট্রাকশন কিন্তু পেয়ে গেছি, এবং এছাড়া আদার্স যে ইনস্ট্রাকশনগুলো আছে আসলে আমরা একটু তারপরে দেখে নিতে পারি। রাইট ফর আস পেজটাতে তোমরা যদি যাই, এই পেজ থেকে কিন্তু আমরা রাইটিং গাইডলাইনটা বের করেছিলাম। পোস্ট আমি ইয়া এই ফাইল থেকে আমরা কী করবো, আমরা তাদের রাইটিং গাইডলাইনটা লাস্ট টাইম আমরা দেখে নিব, কারণ আমরা যখন তার সাথে চুক্তি ডান হয়ে গেল, এর পরের ফ্রেজে মূলত আর্টিকেল রাইটিং। সো এসিও কলিং এই সাইটটাতেই আমরা কথা বলছিলাম, আমরা এখানে আসলাম, তোমাদেরকে বের করে দেখালাম যে তোমাদের কাছে এই ডেটাটা আছে। আমি কিন্তু গুগল সার্চ করে এখানে বের করলাম, বাট তোমরা চাইলে তোমাদের এক্সিস্টিং শিট থেকেও রাইটিং গাইডলাইনটা ওপেন করে নিতে পারো। ওকে, হওয়ার পরে রাইটিং গাইডলাইনে সে বলছে যে 800 ওয়ার্ড, সে আগেই বলছে স্টেপ বাই স্টেপ হইতে হবে, কেস স্টাডি, রিসার্চ বেজ আর্টিকেল হতে হবে, লিঙ্ক ইনসার্টেশন, 2 থেকে 3টা টু ফলো। সো আমরা যেটা করব, এখানে আমরা মোটামুটি ধারণা নিলাম, কিন্তু আমরা রাইটারকে এটা প্রপারলি অ্যাসাইন করে দেবো যে তুমি যখন একটা আর্টিকেল লিখবা সেইটা আর কি তুমি এই সেন্সে লিখবা। আর তুমি যদি নিজে রাইটার হও, সেই সেক্ষেত্রে তো তুমি নিজেই এই ইনস্ট্রাকশনগুলো দেখে, তো মোস্ট অফ দ্য কেসেস এসইও এক্সপার্ট যারা হয় তারা মূলত কন্টেন্ট রাইট করে না, তারা রাইটিংগুলোকে আউটসোর্স করে, কারণ রাইটিং টাইম কনজিউমিং কাজ এবং এটা কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট বেজ একটা কাজ। সো তুমি যদি শুধু রাইটিং করো দ্যাটস ওকে, বাট তুমি যদি প্রফেশনাল রাইটার না হও তাহলে ইউ শুড ইনভলভ রাইটার। তো এই আর কি বিষয়। তো এখন কি হইলো, তার সঙ্গে আমার মোটামুটি সব ধরনের কমিউনিকেশন ডান। এখন আমি কি করব, আমি আমার রাইটারকে অ্যাসাইন করব। এখন তোমরা অ্যাসাইন করার জন্য মাল্টিপল ওয়ে হতে পারে, তবে একটা স্ট্যান্ডার্ড ওয়ে হলো প্রত্যেকটা ক্লায়েন্ট যেটা করে, তারা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে। যেমন এখানে আমি একটা আমার পার্সোনাল কাজের জন্য আমি একটা তোমার আমি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করার নাম ট্রিলো। অনেকেই অনেক ধরনের ইউজ করে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের রাইটিং যে ড্যাশবোর্ডটা কম্পারেটিভলি এরকমই হয়। তাকে টাস্ক তুমি লিস্ট করে দেবা, সে কাজ করতেছে, তারপরে একটা রিভিশন, একটা বোর্ড থাকে, তারপরে আসলে এখানে ডান। তো আমি এখানে আমার রাইটারের সাথে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে আসলে কাজ করি, যার জন্যে প্রতি মাসে আলাদা আলাদাভাবে আর কি আলাদা আলাদাভাবে এখানে ডান না দিয়ে আমি এটা দিয়েছি। তবে প্রত্যেকটা প্রজেক্ট ম্যানেজ সফটওয়্যারের মধ্যে এই স্ট্রাকচারে হয়, তোমরা প্রত্যেকটা কোম্পানিতে ট্রাই দেখবা। তাহলে এখন আমরা যেটা করব, আমরা এই টাস্কটা আমার একটা রাইটারকে অ্যাসাইন করব, ঠিক আছে? তাহলে এখানে একটা প্রজেক্টের নাম দিই, প্রজেক্টের নাম দেবো হলো সাপোজ মার্কেটিং কন্টেন্ট। মার্কেটিং কন্টেন্ট দেওয়ার পরে আমি এখানে ডেসক্রিপশনে ডিটেল দিয়ে দিব যে আর্টিকেলের টাইটেল, ইউ ক্যান পিক
any title from here. আমি দুইটা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, টাইটেল, এরপরে রাইটিং গাইডলাইনটাও দিব। রাইটিং গাইডলাইন কোনটা? এই যে আমরা যে পেজে আসলে এই সাইটে লেখার কীভাবে লিখতে হবে না লিখতে হবে পুরো বিষয়টা যেখানে লেখা থাকে, এটা হলো রাইটিং গাইডলাইন পেজ। তো এই পেজটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে প্রথমে গেল কি, টাইটেল গেল, প্রথম স্টেপে দিলাম হলো টাইটেল, দ্বিতীয় স্টেপে দিলাম হলো গাইডলাইন। তুমি যদি 3 নাম্বার স্টেপে যেটা করতে পারো সেটা হলো তুমি লেন্থ, তুমি যদি লেন্থ বলো যে 800 ওয়ার্ডস, এটা কিন্তু তোমার রাইটিং গাইডলাইন আছে, কিন্তু অনেক রাইটার মানে এটা রাইটারকে তুমি হেল্প করলো আর কি, রাইটার নিজে পড়বে বাট তুমি তার কনফার্মেশনের জন্য দিয়ে দিলা, ঠিক আছে। ওকে, সো আরও কিছু যদি তোমার রিলেটেড ইনফরমেশন যদি তুমি মনে করো এখানে অ্যাড করবা, তুমি রাইটারকে প্রপারলি এটা দিয়ে দিলা, এটা রাইটারকে ডেসক্রিপশন দিলা। এবার দেওয়ার পরে যেটা করতে হয়, মোস্ট অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একজনকে অ্যাসাইন করতে হয়। তো আমি এই কার্ডটা আমার একটা রাইটারকে আমি অ্যাসাইন করে দিলাম। এই যে ওর নাম এখানে ছবি চলে আসছে, তাহলে ও এখান থেকে যেটা হবে, ও এই মার্কেটিং কন্টেন্টটার কাজটা পেয়ে যাবে। এখন সে আর্টিকেল লেখার পরে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যখন আর্টিকেলটা আমাদেরকে দিবে, তারপরেই তো আমরা মূলত আর্টিকেলটা সাবমিট করতে পারবো। তারপরে কী হবে, আর্টিকেল সাবমিশন, পরের স্টেপে আমরা কথা বলবো কীভাবে আর্টিকেল সাবমিশন করতে হয় এবং আর্টিকেল সাবমিশন করার আগে কোন কোন জিনিসগুলো আর কি দেখতে হয়, এবং সেখানে একটা আর্টিকেলে কীভাবে সাকসেসফুলি ব্যাকলিঙ্ক প্লেসমেন্ট করতে হয় সেইটা কিন্তু আমরা দেখব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় হলো ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হলো তুমি তোমার ওয়েবসাইটে তো অনেক পেজ আছে, কোন পেজে ব্যাকলিং নিবা। তো এই কোন পেজে ব্যাকলিং নিবা, ব্যাকলিং স্ট্র্যাটেজিটা কি, এটা মূলত আমরা পরে জানবো, কারণ স্ট্র্যাটেজি আমরা আগেই করব, কিন্তু আমরা যেহেতু একটা প্রসেসে ঢুকে গেছি সেহেতু আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজিতে আমি এখন একটা তোমার ইউআরএল, আমি এখন একটা টার্গেট পেজ বা ব্যাকলিং পেজ আমি দিয়ে দিলাম। ব্যাকলিং পেজ ধরো তোমার দিয়ে দিলাম হলো, আমি হোম পেজে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফর নাও। বাট এই প্রত্যেকটা জিনিস আমরা যেটা হয় সেটা হলো যে যখন ক্লায়েন্ট লেভেলে কাজ করব, আমাদের প্রত্যেকটা জিনিস আগে স্ট্র্যাটেজি করা থাকে, কোন পেজে ব্যাকলিং নিব। তুমি তোমার বাইং পেজে নিবা না মানি পেজে নিবা না ইনফো কন্টেন্টে নিবা না হোম পেজে নিবা না প্রোডাক্ট পেজে নিবা, ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড অন স্ট্র্যাটেজি। তোমার প্রত্যেকটা মাসে মাসে বা ইয়ারলি গোল থাকে যে এভাবে আমি আমার পেজে ব্যাকলিং নিব, এভাবে আমার সাইটকে প্রমোট করব। তো এটা কাইন্ড অফ অ্যাডভান্স লেভেলের কাজ। তবে একটা মজার জিনিস হচ্ছে এই টার্গেট পেজগুলো ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে যখন তুমি যখন কোনো ক্লায়েন্টের ইন্ডে কাজ করবা। সো তুমি যখন ম্যানেজার হবা, ম্যানেজার রেসপন্সিবিলিটি হলো এই ল্যান্ডিং পেজগুলো মানে মানে পিক করে দেওয়া। আর একজন এক্সিকিউটিভ লেভেলের কাজ হলো, মানে যারা জব স্টার্ট করে তারা মূলত এক্সিকিউটিভ লেভেল থেকে কাজ শুরু করে, তারা মূলত এগুলো কিছু করে না, তাদেরকে সব ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এই ব্যাকলিং ল্যান্ডিং পেজ 1 2 3 4, এখানে 5টা ব্যাকলিং, এখানে 2টা ব্যাকলিং, হ্যাঁ সব কিছু অ্যামাউন্ট দেওয়া থাকবে। তোমরা যদি কী করবা, তোমরা শুধুমাত্র তোমাদের এই ইমেল কমিউনিকেশন করবা, রিচ করবা, ক্লায়েন্টের টার্গেট অনুযায়ী এখানে বসাই দেবা। সো তোমাদেরকে ওই লেভেলে যেতে হবে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে মার্কেটিং কন্টেন্ট বা কীভাবে কন্টেন্ট বা কীভাবে গেস্ট পোস্ট কন্টেন্ট, ইউ ক্যান রাইট ইট গেস্ট পোস্ট কন্টেন্ট, নো প্রবলেম, ঠিক আছে। তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে যেটা সুবিধা হয় তুমি সেটা করবা। করার পরে তুমি ব্যাকলিং পেজ টেজ এগুলো সব কিছু রাইটারকে দিয়ে দিলে, রাইটার কী হবে, রাইটারটা তার ইনস্ট্রাকশনগুলো বুঝে নিল, এবং রাইটার যদি কোনো কিছু থাকে, যদি কোনো কনফিউশন থাকে, ও এখানে তোমাদের সঙ্গে কমিউনিকেশনে কথা বলবে, এখানে মেসেজে কথা হবে। তো এই হলো পুরো ওভারঅল বিষয়। হোপফুলি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরও যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জানাবা, আমি অতি দ্রুত এই বিষয়ে তোমাদের সাপোর্ট দেওয়ার বা হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।